মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, ও যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন যে তোমাকে আমি লিখতে গেলাম? ওরা আমাকে ফাঁসি দিতে চায়, বিচার সবেমাত্র শুরু হয়েছে। আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সবসময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পথের কাকুলি, পাখাগুলো উঠতে চায়, জানালা বন্ধ। 1963 সালের 3রা জুন। মস্কোর আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। ভোরের কুয়াশা চাদরের মতো জড়িয়ে আছে শহরতলির নির্জন রাস্তাকে। একটি বাড়ির দরজায় পড়ে আছে সকালের খবরের কাগজ। দীর্ঘদেহী এক মানুষ ধীর পায়ে এগিয়ে এলেন, নিচু হলেন কাগজটি তুলে নিতে। ঠিক সেই মুহূর্তে এক লহমায় স্তব্ধ হয়ে গেল একটা হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ডটি গত 60টি বছর ধরে অবিরাম স্পন্দিত হয়েছে তুর্কি বিপ্লব, বিশ্বজনীন সাম্য আর অদম্য প্রেমের স্পন্দনে। তুরস্কের সেই নীল চোখের দানব আর উঠে দাঁড়াতে পারলেন না। তিনি নাজিম হিকমত, বিংশ শতাব্দীর সেই কিংবদন্তি কবি, যাকে স্বৈরাচারী শাসক দেয়ালের আড়ালে বন্দি করতে চেয়েছিল, কিন্তু তার কণ্ঠস্বর হয়ে উঠেছিল কোটি মানুষের মুক্তির গান। সেই অন্তিম বিদায়ে পাশে ছিলেন তার জীবনের শেষ ধ্রুবতারা ভেরা তুলিয়াকোভা। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব, আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। নাজিম হিকমতের জীবন মানে এক বিরামহীন আগ্নেয়গিরি। তার জীবনের দীর্ঘ 17টি বছর কেটেছে অন্ধকার কারাপ্রকোষ্ঠে। অপরাধ? তিনি মানুষের পেটের ক্ষুধার কথা লিখতেন, তিনি লিখতেন সাম্যের স্বপ্নের কথা। কিন্তু সেই সংকীর্ণ সেলে বসেও নাজিম ছিলেন দিগন্তের মতো মুক্ত। জেলখানার নিঃসঙ্গ প্রহরে তিনি মনে মনে একটি কাল্পনিক নারীর অবয়ব তৈরি করেছিলেন, যে ছিল তার প্রেরণা, তার জেলে রাখা মোমবাতি, তার জেলখানার চিঠির পাতায় পাতায় সেই রহস্যময়ী নারীর উপস্থিতি আমরা টের পাই। নাজিম বলতেন, 17 বছর ধরে তিনি যে বিমূর্ত নারীর রূপ কল্পনা করতেন, সেই অশরীরী প্রেমী যেন একদিন রক্ত মাংসের মানুষ হয়ে মস্কোর রাজপথে ধরা দিল। তার নাম ভেরা তুলিয়াকোভা। নাজিমের ভাষ্যে, ভেরা আমার সেই 17 বছরের প্রতীক্ষার বাস্তব রূপ। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, ও যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। নাজিমের বয়স তখন 60-এর কাছাকাছি, আর ভেরা মাত্র 27-এর এক রুশ তরুণ। 30 বছরের এই বিশাল ব্যবধান কোনো দেয়াল তুলতে পারেনি তাদের মাঝে। পরিচয়ের সময় ভেরা ছিলেন বিবাহিত, এক কন্যার জননী। কিন্তু নাজিমের প্রেম ছিল ঝড়ের মতো, যা সব সামাজিক সংস্কার আর বাধাকে উপড়ে ফেলার শক্তি রাখত। ভেরার মনোযোগ পেতে নাজিম প্রতিদিন 10 বার তার স্টুডিওতে ফোন করতেন। হাতে ফুল আর চকলেট নিয়ে দাঁড়িয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। এই প্রেম কেবল আবেগ ছিল না, ছিল শিল্প আর সাহিত্যের এক অনন্য যুগলবন্দি। দুজনে মিলে নাটক লিখেছেন, যেখানে নাজিম লিখতেন প্রবীণদের সংলাপ আর ভেরা লিখতেন তরুণীদের অংশ। ভেরার প্রতি তার অধিকার বোধ ছিল প্রচণ্ড। সেই আগ্রাসী ভালোবাসার কাছে হার মেনে ভেরা শেষমেশ স্বামীকে তালাক দিয়ে 1960 সালের 18 নভেম্বর ঘর বাঁধেন নাজিমের সাথে। নাজিম লিখেছিলেন, তোমায় ভালোবাসা যেন সমুদ্রের উপর দিয়ে প্রথমবারের মতো উড়োজাহাজে করে যাওয়া। নাজিম হিকমতের প্রেম কাহিনী পুরো রূপকথার মতো সরল ছিল না। ভেরার আগে তার জীবনে এসেছিলেন পিরয়ে, মুনভেভার এবং গ্যালিনা। ইস্তাম্বুলের মুনভেভার আর মস্কোর ভেরাকে একই সঙ্গে ভালোবাসার এক বিচিত্র সংকটে ভুগেছেন কবি। তিনি তার 2 প্রেম কবিতায় লিখেছিলেন, এক হৃদয়ে 2 প্রেম থাকতে পারে না, কি ভীষণ মিথ্যা। অথচ ভেরাকে জীবন সঙ্গিনী করার জন্য তিনি তার দীর্ঘদিনের সঙ্গিনী গ্যালিনাকে ত্যাগ করতেও দ্বিধা করেননি।
বিচ্ছেদের সময় গ্যালিনাকে তিনি তার উপার্জিত সব সম্পদ, লিমুজিন গাড়ি থেকে শুরু করে রেকর্ড প্লেয়ার পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। বিদায় বেলায় লিখেছিলেন, স্বামী হিসেবে ত্যাগ করছি, কিন্তু বন্ধু হিসেবে থেকে যাব চিরকাল। 1951 সাল, কৃষ্ণ সাগরের ঢেউয়ে বুক চিরে একটা ছোট্ট নৌকা এগিয়ে আসছে একটি রোমানীয় জাহাজের দিকে। নৌকার ভেতর থেকে এক ব্যক্তি ফরাসি আর রুশ ভাষায় চিৎকার করছেন, আমি তুর্কি কবি নাজিম হিকমত। দীর্ঘ উৎকণ্ঠার পর তাকে যখন জাহাজে তোলা হলো, ডাইনিং রুমে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। সেখানে একটি পোস্টারে লেখা ছিল, নাজিম হিকমতকে মুক্তি দাও। নিজে দেশে বন্দী থাকা কবির বিশ্বজোড়া খ্যাতি তখন এমনই তুঙ্গে, কিন্তু সেই পলায়ন ছিল চিরস্থায়ী নির্বাসনের শুরু। তুরস্ক সরকার তার নাগরিকত্ব কেড়ে নেয়। ইস্তাম্বুলের অলিগলি, চিনার গাছের ছায়া আর সমুদ্রের নোনা বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে কবি হয়ে উঠলেন এক যাযাবর। নির্বাসনের এই হাহাকার তার কবিতা এনে দিয়েছিল এক নতুন মাত্রা। নির্বাসিত হলেও নাজিমের কলম তখনও তুরস্কের মাটি থেকে সরেনি। 1952 সালে যখন তুর্কি সরকার ন্যাটোর শর্ত মেনে কোরীয় যুদ্ধে সৈন্য পাঠালো, নাজিম মস্কোতে বসে লিখলেন কালজয়ী কবিতা চিঠি। তিনি তুর্কি সৈন্য আহমেদকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিলেন, তুমি কাকে মারতে যাচ্ছ আহমেদ? যে শিশুটি বৃষ্টির নিচে তার পুড়িয়ে দেওয়া ঘরে মায়ের লাশের উপর বসে কাঁদছে তাকে? এই কবিতার জন্য তুর্কি পার্লামেন্ট তাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করলো, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে তার স্থান হয়ে গেল অপরাজেয়। তিনি বিশ্বাস করতেন একদিন কমিউনিজম বা সাম্যবাদ জয়ী হবেই, যদিও তার সেই স্বপ্নের দেশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। কিন্তু কবি নাজিম আজও অমর। নাজিম আর ভেরার দাম্পত্য ছিল মাত্র 3 বছরে, কিন্তু এই 3 বছর ছিল তীব্র আবেগ ঠাসা। নাজিম জানতেন তার সময় ফুরিয়ে আসছে। দীর্ঘ কারাবাস আর হৃদরোগ তাকে জীর্ণ করে দিয়েছিল। 3রা জুনের সেই আকস্মিক মৃত্যু ভেরাকে এক লহমায় নিভিয়ে দিয়েছিল, কিন্তু ভেরা হার মানেননি। নাজিমের মৃত্যুর পর তিনি প্রতিদিন যেতেন কবির সমাধিতে। সেখানে মৃত স্বামীর সাথে তিনি কাল্পনিক সংলাপে মেতে উঠতেন। জীবনের শেষ দিনগুলো নিয়ে কবির সঙ্গে করা সেই সব না বলা কথা তিনি লিপিবদ্ধ করেছেন নাজিমের সঙ্গে শেষ কথোপকথন বইটিতে। রুশ ভাষায় লেখা স্মৃতিচারণা আসলে এক অমর প্রেমের মহাকাব্য, যেখানে মৃত্যু কেবল শরীরের বিনাশ ঘটিয়েছে, কিন্তু আত্মার বিচ্ছেদ ঘটাতে পারেনি। নাজিম হিকমতের শেষ ইচ্ছা ছিল বড়ই করুণ। তিনি লিখেছিলেন, বন্ধুরা, যদি সেই দিনের আগেই আমার মৃত্যু হয়, আমাকে আনাতোলিয়ার কোনো এক গ্রামে কবরস্থানে কবর দিও, আর যদি কাছেই থাকে তবে একটি চিনার গাছ যেন দাঁড়িয়ে থাকে আমার শিয়রে। তার সেই ইচ্ছা পূরণ হয়নি। রাশিয়ার মস্কোর নভেদেভেচি সেমেট্রিতে তিনি শুয়ে আছেন শীতল পাথরের নিচে। তুরস্ক তার নাগরিকত্ব ফিরিয়ে দিতে দেরি করেছে অনেক, কিন্তু তুর্কি জনগণের হৃদয়ে তিনি ফিরে এসেছেন অনেক আগেই। আজ তুরস্কের সবচেয়ে জনপ্রিয় কবির নাম নাজিম হিকমত। নাজিম হিকমত ছিলেন আশার কবি। জেল থেকে বেরিয়ে তিনি পৃথিবীকে দেখে বলেছিলেন, জীবন বড় সুন্দর ভাই। জাপল ছাত্রে বলেছিলেন, নাজিমের কাব্য আর জীবনের মাঝে কোনো ভেদ রেখা কখনো টানা যায়নি। তার বিপ্লব ছিল মানুষের জন্য, আর তার প্রেম ছিল জীবনের জয়গানের জন্য। ভেরা তুলিয়াকোভা ছিলেন সেই জয়গানের শেষ সুর। আজ নাজিম হিকমতের প্রয়াণ দিনে সেই নীল চোখের বিপ্লবী কবির কথা মনে পড়লে আমাদের হৃদয়ে বেজে ওঠে সেই অমোঘ সত্য। 20 শতাব্দীর সেই অন্ধকার সময়েও এক মানুষ এক হাতে ধরে রেখেছিলেন লাল পতাকা, আর অন্য হাতে ধরা ছিল তার প্রিয়তমার হাত। তার কবিতা আজও আমাদের শেখায় কিভাবে বিচ্ছেদকে ভালোবাসতে হয়, কিভাবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জীবনের জয়গান গাইতে হয়। কবিতার ভাষায় নাজিম আজও কানে কানে বলে যান, আমি জানতাম না আমি পথকে ভালোবাসি, এমনকি কালো পিচ ঢালা পথকেও। ভেরা গাড়ি চালাচ্ছে, আমরা মস্কো থেকে ক্রিমিয়ার পথে। আমার জীবনে আমি কখনোই কারো এত কাছে আসিনি। মৃত্যুহীন কবির জন্য আকাশ আজও বিষণ্ণ হয়। আজও নীল চোখেরা খুঁজে ফেরে সেই হারানো তুরস্ককে, যা তিনি তার হৃদয়ে বয়ে বেরিয়েছেন আজীবন। কবি মরে যান, কিন্তু তার নীল চোখেরা পৃথিবীকে আরো একবার সুন্দর দেখার স্বপ্ন দেখিয়ে যান। মৃত্যুর 46 বছর পর 2009 সালে তুরস্ক সরকার আনুষ্ঠানিকভাবে তার নাগরিকত্ব ফিরিয়ে দেয় এবং তাকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয়। এটি ছিল ইতিহাসের এক চরম পরিহাস। নাজিম হিকমত মানে শৃঙ্খলিত হাতে এক মুক্ত কলম, যে কলম দিয়ে তিনি লিখে গেছেন আগামী সুন্দর পৃথিবীর ইস্তেহার। তিনি শিখিয়েছিলেন কিভাবে প্রতিকূলতার মাঝেও জীবনকে ভালোবাসতে হয়। শেষ করছি নাজিম হিকমতের একটি কবিতা দিয়ে। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে, আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালী চোখ থেকে উপচে পড়বে হাসি, আমার আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে।
যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি। সময়ের অন্য পার্ট দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে। ভিজিট করুন www.dhakapapers.com, ফলো করুন ঢাকা পেপারসের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা পেপারসের ইউটিউব চ্যানেল।